আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব। মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি। আমার মনে হচ্ছে আমি ভুল না। তুমি অস্বীকার করতে চাইলে করতেই পারো, তবে আমি 99.9% শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে। তুমি শালুককে প্রচন্ড রকম ভালোবাসো, যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব। তুমি আমার ফ্রেন্ড হবে? ধ্রুব হাসলো। হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবে ধ্রুবর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার। আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে, তার সাথে শেয়ার করাই যায়। বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা। রিনিঝিনি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুব বলল, শালুককে আমি ভীষণ ভালোবাসি। ভীষণ মানে ভীষণ রকম। ঠিক যেমন করে ঝিনুককে ভালোবেসে নিজের বুকের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে, তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখে ভালোবেসে। আশা মুচকি হেসে বলল, শালুক ভীষণ লাকি গার্ল। তাকে এরকম করে কেউ ভালোবাসে, অথচ সে বুঝতেও পারছে না সেটা। তুমিও তো কম লাকি নাও আশা। আদনান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছ। আদনান ভাইও তোমাকে অনেক ভালোবাসে। শুনে আশাও হাসলো। তারপর বলল, তোমার চোখে শাহরুখের জন্য যেমন ভালোবাসার প্রকাশ পায়, আদনানের চোখে আমি এখনো সেটা দেখিনি। যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি। আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা ধ্রুবর ফিরে আসার। দুজন ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পর। আদনান দরজায় দাঁড়িয়ে খেয়াল করলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপটে আছে। আশাকে ভীষণ কামময় লাগছে। আদনানের ভীষণ রাগ লাগলো। ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে? আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝতে গেছে। যে করেই হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে। আশা এসে আদনানকে হালকা একটা হাঁক দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে, জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি। ভীষণ এনজয় করেছি। আদনানের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু বলল না। আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান। আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এমন কোডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না। কিন্তু আশার কাছে তো এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে এই রিলেশনটা ভীষণ ইজি। তবু আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়ার সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর দুই লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখেই আদনান প্ল্যান করেছে। শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এই জন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলায় স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযোদ্ধার বিষয়ে একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব। তোমাদের ফ্রিডম ফাইটারদের গল্প শুনতে চাই আমি। ভাইয়ের কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলেছো, ভাইয়ের মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায় সব সময় তো। আর এসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কোনো কথা বাড়ায় না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডের আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশ, কালচার যেমন সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহারে। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনে পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরে এই মাথা থেকে ওই মাথা সাঁতার কাটার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়ি আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস আছে, মাই গড। ধ্রুব মুচকি এসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুঞ্জ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হয়ে গেল।
চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার। তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার ওপর। ধ্রুবর কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমিরিয়ে বলল। এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর, তুমি তা কি করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো, আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন জানো আদনান? তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল। কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ। এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লেগেছে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতো করে কাউকে ইমপ্রেস করার জন্য মিথ্যা চেষ্টা ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধতাই মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিয়ার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলেছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কার হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে। গত রাত থেকে দীপালির অসুস্থতার খবর পাওয়ার পর থেকে ধ্রুবর এই বাঁকা কথা আর সহ্য হলো না। চিৎকার করে বলল, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি, আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, কি যেন বললেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা। আমি কারো ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই, সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা। আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেদিন তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে। ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছিলাম, সেদিন তো আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবোধ ছিলাম না আমি, সব মনে আছে আমার। আরও শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তে যেন একটি ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগ, নিজের টি শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে গেল। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না।
এই কথা বলার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহন নিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাইজান? আপদ বিদেয় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানা করেও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুবর তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখন তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসেমশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানে আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দিবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বোঝাবে এখন এই কথা তিনি? কারো আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুব চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলাও কলেজে গেছে। কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্ক বার্তা, সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করে, দাদিকে সবাই এমন চুপ হয়ে আছে কেন? সিতারা বেগম কেঁদে ওঠে। কেঁদেই বলেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই, ডাক করে চলে গেল ধ্রুব ভাই। কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুব ভাইয়ের বাড়ি আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব ভাই এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিগে ফিরতে লাগলো। চারিদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম বেচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিচ্ছে সৃষ্টিকর্তা? কি হতো যদি আর একটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকে চিনচিনে ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবে মাত্র 1 সপ্তাহ হলো। এখনো গ্রামের অনেক মানুষ তার সাথে দেখা করতে আসে। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ, আরব দেশ ঘুরে এসেছে। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসেছে। রাসূলের রজা মোবারকে জিয়ারত করে এসেছে। সবাই আগ্রহ নিয়ে শোনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখে পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেসব স্মৃতি রমণ্য করে। দরাজ গলায় সবার কাছে সেই সব বলেন। এমনকি এক বিকেলে বেলায় সেলিম বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি পরনে মেয়ের উপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের সিঁড়িতে সিঁদুর দেখে। সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি, আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করেছি। সেই মুহূর্তেই সিতারা বেগম জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। এলাকায় লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসেছে, অথচ ছেলে এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠলো দীপালির বাড়ি। দীপালির বিয়ে পাকা কথা চলছে। সেই মুহূর্তে দীপালি একটা মুসলিম ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জা অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে 2 বাড়ি হয়, লোকজন তামাশা করার ভালো খড়ক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্য পুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্য পুত্র করার কথা শুনে তার অসুস্থতা আরো বেড়ে গেল। দীপালি বাবাও ভেঙে পড়েছেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, বাবার নয়নের মণি ছিল দীপালি। 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপে গুণে অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এই আমার মা দুর্গা। বাস্তবিক দীপালিকে দেখতে ছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামের বউ ঝিয়েরা আসতো দীপালিকে দেখতে। মোমের পুতুলের মতো দেখতে দীপালি।
হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোকে স্বীকার করত বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসও ধ্যান ভেঙে যাবে। সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগ বাড়িয়ে শ্বশুরের সাথে কথা বলতে চাইতো। নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতেন না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন, কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না? এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছে? এর চাইতে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালির বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে। একটা বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনছান করে। মা হওয়ার যে কি কষ্টে তা টের পেল দীপালি, আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিত। গম্ভীর সুরে বাবা হ্যালো বলতেই দীপালি রিসিভার নামিয়ে ফেলতো। এক সময় ধ্রুব হলো। দীপালির মনে অপরাধবোধ আরো বেড়ে গেল। মা বাবার আদরও পাচ্ছে না, শ্বশুর বাড়িরও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপোড়েনে স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালি আর কিছুই ভালো লাগছে না। মুক্তি পেতে চাইলো সব বন্ধন থেকে। একদিন বাড়িতে কল দিয়ে দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো। তারপরও শুনতে পেল মায়ের গঞ্জনা ও অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মাও বুঝি দীপালির কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতেই রিসিভ করতেন। মায়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, সাপ সাপান্তর ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবা ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থার কথা সেদিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী, সন্তান, সংসার সবকিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মন হয়তো বুঝে গেছে, একবার বাড়ি গেলে আর ফিরে আসা হবে না। ধ্রুবর বাবা জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি বলল ধ্রুবর বাবা। বেশি কিছু লেখেনি দীপালি, শুধু এইটুকুই লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়া হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছরে এইটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদতো। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদতো পিচ্চি শালুক। শালুক তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সেও কাঁদে। শুরু হলো সেলিমের এই স্বভাব বদলে যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছা মতো মারতেন। মার খেতে খেতে ধ্রুব সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারত না। রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন। উন্মাদ হয়ে যেতেন। ছোট্ট ধ্রুব কি বুঝতে পারত বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারত, এই জন্য কাঁদতো না। মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদতো না। সেই জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। ছিচকাদনের মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলে কাঁদে, গোসল করতে গেলে কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারোর কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট্ট মেয়েটার কান্না ছোট্ট চাচি বিরক্ত হয় ভীষণ। 2 বছরের বড় ছোট্ট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এই অবস্থার মধ্যে শালুকে সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে। ধ্রুব বড় মানুষের মতো সব বুঝতে পারল। বাবার যে মনে ভীষণ কষ্ট, সেই কষ্টে না হয় তাকে খানিক মারে, অসুবিধা কিসের তাতে? সবার সমস্যার সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ, কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না। রাগে মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন। টপা টপ করে চোখ দিয়ে অশ্রু পড়তো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলেই আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত।
মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন। আবার তার উপর গ্রামের মানুষের হাসাহাসি তাকে নিয়ে। সবকিছু ঝাল মেটাতেন বদ্ধ ঘরে ছেলেকে মেরে। বাবার দেওয়া সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালেই। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বসে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুলের একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশের চাঁদ হাতে পেল যেন। স্কুল ছুটির পরে ছেলেটার সাথে ছুটি গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবারও ঠিক হয়ে যাবে। বাড়ির সামনে গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকতেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলা ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটে আসতে চাইলো ছেলের কাছে, কিন্তু পারল না। তার আগে নিজের দুই দাদা দীপালিকে ঘরে আটকে রাখলো। দীপালির পিসমশাই ধ্রুবর ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে নিয়ে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে যদি দেখেছি তাহলে খুন করে নদীতে ফেলে দেব। এইসব শুনে সেলিম বাড়ির বাইরে আম গাছের সাথে বিধি ধ্রুবকে বিধারক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছে সেদিন শালুকের কান্না। যেই শালুক ধ্রুবর ব্যথা ব্যথিত হয়েছে, তাকে কি ভালো না বেসে পারত ধ্রুব? নিজের সাথে নিজেই আর যুদ্ধ করে পারলে না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এইভাবে মেরেও তার রাগ কমল না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। তারপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবে। ধ্রুবর কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনেন, কেননা স্কুলে আসা যাওয়া করতে করতে লোকে ধ্রুবকে বলতো তার বাপের বিয়ে হলে তো তারে আর দেখতে পারবে না, তাকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো রাতে যদি বাবার সাথে ঘুমাতে না পারে। সেই ভয়ে ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব ততদিন নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করালে ধ্রুবর ওপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট দেখে নিজেই অনুশোচনা করলেন নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার কি করার ছিল? দোস্ত করেছে ছেলে, কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে? কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? দুই ধর্মের অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো ব্যাপার না। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি, রাগারাগি, যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনা এগিয়ে এলেন। ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা শুনে ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। 1 বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছে এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করত, কিন্তু বাবা তার দিকে তাকাতও না। কথাই বলে তো দূর। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। একা বিছানায় ঘুমাতো ধ্রুব এরপর থেকে। আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুব একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময়ের পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করেছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসলো যাকে, বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানতেও পারবেন না, যে সেদিনের পর দীপালিকে গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যা অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না। দীপালি আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিনের যাতেই। তারপর থেকেই দীপালির জীবন 4 দেয়ালে বন্দিতে কাটছে। এখন অবশ্যই বন্দি করে রাখা লাগে না। বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে সেই দীপালি? সকালবেলা শালক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। শালক শাপলাকে দেখে অবাক হলো। এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালক জবাব দিল না। তার কিছুই ভালো লাগছে না। স্কুলের দিকে চলে গেল। দুপুরের টিফিন পিরিয়ডে শালককে চমকে দিয়ে ধ্রুব শালকের ক্লাসে এলো। শালকের ইচ্ছা করলো এক ছুটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত লক্ষ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখেছে। চির দুঃখী এই ছেলেটার জন্য শালকের মনে যে কি পরিমাণ মায়া জমে আছে তা শালক টের পায় ধ্রুব যখন মন খারাপ করে থাকে।
ধ্রুবর ওপর হয় রাগ, অভিমান, জেদ, সব শালুক ভুলে যায়। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে। একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিভে জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। শালুকের কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর সিসকাদুনি স্বভাব বাদ দিবি তুই? ঢং করিস তুই? শালুকের একটু কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিক্সা করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ফ্রাইড রাইস অর্ডার দিল ধ্রুব। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল, তোর চোখে মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফের, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফের বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেব না, যা কাছাকাছি দিব যাতে সবাইকে দেখিস। ওই শুটকি ব্যাপারই ক্যান্সেল। শালুক খিলখিল করে হাসলো। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুলের শব্দ বয়ে চলে শুনছে। কি মধু সেই হাসির সুর। শালুক জিজ্ঞেস করতে চাইলো একবার রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয় জিজ্ঞেস করলো না। ধ্রুব যদি রেগে যায়, ধ্রুবকে রাগাতে চায় না শালুক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালুককে স্কুলে পৌঁছে দিল আবার ধ্রুব। আগে স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি। তুমি না বলে জানতাম না আমার বকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকে ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তে কেমন চকচক করছে সোনালির মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিন আফিফার চেহারায় অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হয়ে আছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণে শালুকের মনে হলো সেও কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে? নিকটবর্তী কয়েকজনের দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না। এত সাজের পরেও শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুকের সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছা করলো না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেললো শালুক নিজের মিথ্যা কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারায় মানুষটাকে দেখলে অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর সত্যতম পুরুষ। শত্রুরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালুকের ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখার সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলে শালুকের এইসব মনে পড়তে থাকে। সাধনা শালুক সুতির একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার অবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলে আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মরা মরা সাজ দেখে মন আরো খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশে বিয়ে দেখছে, সে নিজেও অবাক। এদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞাসা করলেই আফিফা মন খারাপ করে বলে, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময়ে ধ্রুব চলে গেল।
সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সবকিছু ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকেরও ছবি। তারপর আদনানকে দিয়ে জিজ্ঞেস করলো, এভাবে এনগেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এইসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এসব কিছু আদনান বোঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উসকুস হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের ঘরে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলে না। সে দেখতে চায় আদনান কে করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় বাঁধলো আরেক ঝামেলা। পাত্রপক্ষ খাবার আগে কনে পক্ষে দাওয়াত করা মেহমান খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করলেন। এরই মধ্যে অনেক অনেক কথা বলে ফেললো। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারোর কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতেই হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেও কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীনভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে? এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগেই আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলেই ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনে কোচকানো শার্ট প্যান্ট পরেই ধ্রুব দৌড় লাগালো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা, তালুকদার বাড়ি যাবেন? মোটর চালিত রিক্সা বাড়িতে আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সাফ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ঢিমে তালে। এদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের বাবা, বোনের জামাই, মামা, ফুফাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না। ওদিকে আদিব, আকিব, জাবির, দিব্য, ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছু বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিলে থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে একজন বলছে কাচ্চি নেই, কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই এখানে। সব কেমন বিশৃঙ্খলা হয়ে গেছে। মেয়ের পক্ষে মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বালতি নিয়ে এগিয়ে গেল সেই টেবিলে। পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সহ প্রধান অভিভাবকটা বসে আছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেশনদের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই এক একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তার যেন দ্রুত নিয়ে আসে। পাত্রের দুলাভাইয়ের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন এক একটা করে টেবিলের পাশে দাঁড়ায়, কার টেবিলে কি লাগবে সেই সব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে যায় এবার। ধ্রুবর করা কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখে কালো ছায়া সরে গেল নিমেষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোজ তুলে দিচ্ছে, তো কারোর জন্য কাছে নিয়ে দাঁড়িয়ে আছে। কারোর প্লেটে মাংস শেষ, তো নিজের হাতে বেড়ে দিচ্ছে। কারোর বাচ্চা কান্না করছে, তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো। 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকরা বাসার সবাই আসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে, কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের।
আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। কে জানে কেন ধ্রুবর চোখও ভিজে উঠলো। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব, তুই কথা দে তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আফিফার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি এসে সন্দর্পণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জলজল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো। আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি তো ভুলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানী চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া আন্ধার মনে হয়। নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্কর ভাবে চমকালো এই কথা শুনে। তবে সে কাকে ভালোবেসেছে, কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বোঝেনি, নাকি কখনো ভালোই বাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গা কুলোচ্ছে না। আজকে আফিফার গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাগবিদণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচে বাগানে হবে। রাগে আদনানের নাক লাল হয়ে গেছে। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠানের জন্য রাজি হচ্ছে না। অথচ আদনান ধ্রুবকে আশার জীবন থেকে সরানোর জন্য যেই প্ল্যান সাজিয়েছে তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে বয়স্করা বারবার ছাদে ওঠানামা করতে পারবে না, বাচ্চারা ছাদে যাবে। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। 3 তলার ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষে নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সীতারা বেগম ছাদে উঠতে পারেন না। ছাদের চাইতে বাগানের জায়গাটা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনানের ভীষণ রাগ হলো, কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরোখা মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পর দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হলো না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথা বলার সাথে সাথে আদনানের গালে সপাটে চর পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান চর খেয়ে লজ্জায় নীল হয়ে গেল। আবিদা বেগম বললেন, এখন মনে পড়েছে বোনের বিয়ের কথা। কই, যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করা নিয়ে সবাই বিপদে পড়ে গেল, এখন তখন তো তুই পালিয়ে গেছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন আসছে এখানে মাতব্বরি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাচাচ্ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কাছে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়েটা যদি ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানের চর খাওয়া দেখে হাসছে শুধু। তারপর ডেকে বলল, অযথা কেন ধ্রুবর সাথে লাগতে যাও তুমি? আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছো না? আদনানের ইচ্ছা হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালি দিতে। আদনানের কাটা খায়ে নুনের ছিটা দিতেই আশা আবারও বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এসব। সেখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে আদনানকে চর দিয়েছে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখলে। সেই মুহূর্তে আদনানের কেমন রাগ হলো তা শুধু আদনানই জানে। মনে মনে বলল, ধ্রুব ধ্রুব করে মুখের ফেনা তুলছিস, অপেক্ষা কর, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিছু বলল না। সবাই মিলে হলুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেল রূপ কিভাবে বদলে যাচ্ছে।
আদনান নিজের মামাতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশি থেকে আনা ড্রিঙ্কসের বোতল বের করে ওদের সামনে রাখলো। উঠতি বয়সের ছেলে ওরা, দেখেই ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসে বলল, আগে আমি যেভাবে বলেছি সেভাবেই কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনান ছাপড়াকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক করতে লাগলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লাগছে এসব দেখতে। এসব সাধারণ জিনিসের মধ্যেও আশার নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাইরে 3টেই গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তায় 2 পাশে গাছের চুল লাগানো হয়েছে। আশা এত আনন্দ লাগছে এসব দেখে। নানা রকম ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এইসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করেছে তার সবটাই ভিডিও করলো আশা। 7টার দিকে আপিপার শ্বশুরবাড়ি থেকে মেহমান এলো আপিপাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইচই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়না আবার শাপলা মিলে কি সুন্দর করে নাচলো। তাদের সাথে ধ্রুবও যোগ দিচ্ছে। একটু পর শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জায় গেল না। আদনান এসে শালুকের পাশের চেয়ারে বসে বলল, কি খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়, তারপর বিরক্ত হয়ে গেল। হঠাৎ আদনানকে তার পাশে বসতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? আদনান ফিসফিস করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বললে ছ্যাদ করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকালো, তারপর বলল, ভাব দেখাতে হলেও একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কেন? কোন কারণে? কে আপনি? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 9-6 যা বুঝিয়ে দিত তাই তো বুঝতো। হঠাৎ করে কি বড় হয়ে গেল নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনান তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তির করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়ায় 2 ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠেছে কোমলতা, একেবারে মাখমের মতো নরম যেন শালুক। আদনান শালুকের হাতের দিকে তাকালো। হাতে মেহেন্দি দেওয়া, ফর্সা হাতে মেহেন্দি খয়েরি রংটি কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করে ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে। আনারি শালুকের নাচে কোনো মুদ্রা জানে না, হাত পা ছুড়ে চেষ্টা করলো সবার সাথে তাল মেলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুবকে তার ভীষণ হিংসা হয়। সবাই কেন ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল বিরক্ত হয়ে, সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন? কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা বুঝে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে গেছে। অথচ ধ্রুব চাইতে আদনানের গায়ের রং ফর্সা, তবে কোনো মেয়ের সুন্দর কদর না বুঝে শ্যামলাবর্ণ ওই ধ্রুবর পেছনে পড়ছে। হলুদের অনুষ্ঠান শেষ হলো রাতে 12:30টার দিকে। ধ্রুব চলে যেতে চাইলো, কিন্তু পারল না। আদনান সন্ধ্যেবেলায় আপিপাকে বলে দিল এক ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে, একবার রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। এই কথা মনে রেখেই আপিপা কেঁদে চলেছে ধ্রুব চলে যাবে শুনে। ধ্রুব দেখলো শালুকও মুখ কালো করে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আপিপার এরকম কান্না দেখে যেই মুহূর্তেই ধ্রুব বলল থেকে যাবে, শালুকের মুখের অন্ধকার কেটে গেল। মেহমানে সবাই রুম ভরে গেছে। শাপলা শালুক আশা এক বিছানায় শুয়েছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশা এখানের কোনো দোষ নেই। অযথায় মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না। সবাই শুয়ে পড়েছে। বিয়ে বাড়ির কোলাহল থেমে গেছে। নিজে বাবুর্চি তাদের কাজ করছে। রাত 2টার দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্যাকেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খায়নি শাপলা, ওকে নিয়ে আসতে বলেছে মা।
শাপলা লজ্জা পেল কিছুটা। এমনি ধ্রুবকে দেখলে তার মধ্যে ভীষণ আনইজি ফিল লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এই জন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলে, শাপলা, আমার চুল তোমার মতো করে বেঁধে দাও না প্লিজ। শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুব রুমে। ধ্রুব রুমে আদনানের কাজিনটা ঘুমাবে। ধ্রুবকে আদনান ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলার জড়িয়ে একটা গুজব ছড়ানো, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য হয়। শালুক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবে মাত্র শুয়েছে, তন্দ্রায় এসেছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসলো। তারপর বিরক্ত হয়ে দরজা খুলল। শালুক ভেতরে আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করছে না। শালুকের ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ ধূপধাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে শালুক ধ্রুবর হাত চেপে ধরলো। ধ্রুব বিরক্তি নিয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ডয়ারে। শালুক হাত ছাড়ল না, বলল, এক হাত দিয়ে খোঁজো, ওর ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব। অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে সে মোম রাখে সবসময়। কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাইরে কয়েকজন ছেলে শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজা বাইরে দিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। দেখলো ঘেমে গেছে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাইরের দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে সিট কিনে তুলে। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বীও এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকারে ধ্রুবর বাবা চাচারা সবাই ছাদে এলো, আদনান সহ। একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে, এসে শুনি এই রুম থেকে দুজন ছেলে মেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো, ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে, আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে, ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনানের এত আনন্দ হলো, সবার সামনে মহান সাজা ধ্রুবর আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতেই ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কিভাবে? মুহূর্তেই কানাঘুষো শুরু হয়ে গেল। খবর আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়লো সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে রসিয়ে বর্ণনা করলো, ধ্রুব আর শালুক দুজন সবাই শুয়ে পড়ার সুযোগে ছাদে ঘরে গিয়ে কি খারাপ কাজ করেছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতো চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করেছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব ভাষা যেন ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ঘৃণ্য অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দিবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথা কাজ করলো না। হঠাৎ করেই শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুবর মাথায় বুদ্ধি আসতে ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরও আবার ছোট বুবুরে বিয়া দিতে গেল, লোকে কইব ওই মাইয়ার চাচাতো ভাইয়ের লগে খারাপ সম্পর্ক ছিল। দাগ থেকেই যাব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপর আবারও আমার শালুকের নিন্দা করব। ওরে খারাপ বলতে কেউ দুইবার চিন্তা করব না। শালুকের বাবা মা দুজনেই হতভম্ব। সেই সাথে হতভম্ব শাপলা, আশা, নয়না, দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম উঠে বললেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দিব। নিঃসুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বিকার হয়ে। সেই রাতে কাজী এলো, দুজনের বিয়ে হলো।
হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কি ছিল। ফজরের আজান হচ্ছে চারিদিকে, কেউ ঘুমায়নি সারা রাত। ধ্রুব ছাদে সেই ছেলেগুলোকে ডেকে আনলো, তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদে সেই রুমে গিয়ে নিজের ল্যাপটপ বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবুও আমি শালুকের বদনাম হবে বলে এভাবে বিয়ে করে নিয়েছে আপনার মুখের দিকে তাকিয়ে। এবার এই সিসিটিভি ফুটেজ দেখুন। ক্যামেরা লাগিয়েছি সেদিন আমার রুমে। আমার অনুমতি ছাড়া দিব্য রাম্মু কারো একটা ছবি লাগিয়েছিল বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে আর কোনো কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুম থেকে সব মোমবাতি নিয়ে গেছে বিকালে। দেখুন, এই দেখুন, শালুক এসেছে আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে যায়, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুমে থাকা মোমবাতিও কেউ সরিয়ে ফেলে, এজন্য রুমে অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখি। এবার ওদের জিজ্ঞেস করেন কেন ওরা মিথ্যে বলেছে। তা না হলে দাদা আমার চাইতে খারাপ কেউ হবে না, সব কটাকে আমি জ্যান্ত বতে ফেলবো। ধ্রুব তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যি কথা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। আদনান তাদের বলেছে এই বাগানে লুকিয়ে থাকতে, তারপর এই রুমের লাইট অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশি থেকে আনা বোতল ওদের দিবে। মেন কালপিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতে তার অবাক লাগছে। নিজের আপন চাচাতো ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যে অপবাদ দিল সে। এভাবে ফেসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলার জায়গায় শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলল না, শালুকের সামনে গিয়ে বলল, আজ থেকে তুই আমার স্ত্রী শালুক, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এক মুহূর্তে এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানের যন্ত্রণায় শালুকের বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পেছনে রেখে গেল এক বুক যন্ত্রণা অভিমান। আজ আফিফার বিয়ে, বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসির মুখে বেদনার চাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশের ওই মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কি করেছে সে কিছুই বুঝতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করেছে। তার সবকিছু বিরক্ত লাগছে। আর যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটা ভাবে আফিফার বিয়ে হলো। বিয়ে বাড়িতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফার বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার এত এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসকুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে। সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য। তা কাকে বোঝাবে আদনান? আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের ওপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতায় হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? আজীবন যেই ছেলেটা কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করি কেন? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল।
আদনান কিছু বলতে পারল না। বুকের ভেতর দুরুম দুরুম করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিবা বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে 2টা থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের উপর। অপ্রকৃতর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। হরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের ওপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল। তবুও স্বস্তি পেল আশার সামনে না থাকায়। আশা, শাপলা, দিবা আপিপার সাথে গিয়েছে আপিপার শ্বশুর বাড়ি। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুকের এখনো বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা এইভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির, তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কি হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই, আজীবন শুধু সব হারিয়ে এলো। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুব ভাইয়ের কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাতে শক্ত করে মুঠে পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুকে ধরপড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবে। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তো সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠে বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে তুমি? কি এমন হতো বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারাইনি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকা এসে ধ্রুব শালুককে নিয়ে তার একই ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকদের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক, তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করেই তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়েকে একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে। শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠলো শালুক ধ্রুবকে ধরে, তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুকের হাওমাও করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়ে কাটিয়ে দেবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরল, তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক, আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমিন, লিমা, ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল একপাশে বিছানায়। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজেদের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল, নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের অপর পাশে রাস্তার ওপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনছান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চেনে না, কিভাবে থাকবে সে এখানে তাহলে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে? যে দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে। রাতে আসার মা রাবিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে।
আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষায় হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিজ মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যা অহংকার করতেন এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারলো না এখনো কেন আদনান এরকম করলো। কি লাভ হলো তার এতে করে? একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সবকিছু হারিয়ে ফেললো। এক ফুলের মতো মেয়ের জীবন অনিশ্চয়তায় নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউ জানে না। ধ্রুবর রাত কাটলো রাস্তার পাশে বসে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট্ট বাসা নিতে হবে, আর তারপর একটা ছোট্ট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একটা খরচ খুব ভালো করেই চালাতো, উপরন্তু আরো থাকতো ব্যাংকে। কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য, চাইলে সেই ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট্ট বাসায় দুজন ছোট্ট একটা সংসার সাজাবে। ঘরের বাইরে থাকা ছেলেটা কারোর টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবতেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখনো কি ভেবেছে এরকম সিনেমাটিক ভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, আর রিমার বাসার বারান্দায় দাঁড়িয়ে শালুকে দুই চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের। বাবা মা, বড় চাচা, বড় চাচি, মেজ চাচি, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন, সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনোদিন স্কুলে যাওয়ার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না। দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না। বড় চাচি, মেজ চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না। শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না। শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না। মায়ের হাতে মার খেতে হবে না। বাবা চাচাদের গলা ধরে আদুরি ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতরটা কেমন জ্বলে পুড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে। ফেলে এসেছে নিজের সবকিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভিড়তুর শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1:30টার দিকে। রিমা এনে ফোন দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করলো,